পাসটার নাম হচ্ছে কাকসাংলা টপ, অল্টিটিউড 17,851 ফিট। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়াইয়া সো মানে ইয়াইয়া লেক। আমরা সুমরিডি যাওয়ার পথে আরও একটা বেশ সুন্দর লেক দেখতে পেলাম। এই লেকটার কালার একেবারে ওশান ব্লু। আমরা এইমাত্র এসে পৌঁছলাম সোমরিডির ভিউ পয়েন্টে। এখান থেকে লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। হ্যালো ফ্রেন্ডস, এখন সকাল 6:30 বাজে। একটু আগেই ঘুম থেকে উঠেছি, উঠেই বেরিয়ে পড়েছি প্যাংগং লেক দেখতে। চলুন আপনাদেরও দেখাই প্যাংগং লেকের রিসেন্ট দৃশ্য। কালকে যখন আমরা এসেছিলাম তখন প্যাংগং লেকের কালার ছিল ডিপ ব্লু একটা সাইডে, আরেকটা সাইডে ছিল ওশান ব্লু। তারপরে সূর্য ডুবে যাওয়ার পরে যখন দেখিয়েছিলাম তখন আরেক রকমের কালার ছিল। সেটা এক্স্যাক্টলি ডেসক্রাইব করা আমার পক্ষে সম্ভব নয়। আর এখন ভোর 6:30 বাজে। এখন প্যাংগং লেকের কালার আবার চেঞ্জ হয়ে গেছে, পুরো সিলভার কালার। ওপাশের পাহাড়গুলো দুর্দান্তভাবে পরের পর সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর তার মাঝখান দিয়ে বয়ে চলেছে প্যাংগং লেক, যেটা চকচক করছে সিলভারের মতন। জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে, তবে আমার চোখের সামনে আমি যেটা দেখছি সেটাতে পরিষ্কার দেখা যাচ্ছে কালারটা। প্যাংগং লেক যেন এক অদ্ভুত টাইপের লেক, সূর্যের তালে তালে রং বদলায়। আবার আশা করি একটু পরে যখন সূর্য আরেকটু মাথার ওপর উঠবে তখন এর কালারও আবার চেঞ্জ হয়ে যাবে। আমরা একটু পরেই বেরিয়ে যাব, বেশিক্ষণ থাকবো না, কারণ এর পরে আমাদের সোমরিডি লেক দেখতে যেতে হবে। তাই যাবার আগে আরেকবার প্যাংগং লেকের কালারটা আপনাদের দেখিয়ে দেবো। আমরা এখন ধীরে ধীরে প্যাংগং লেককে বাঁ পাশে রেখে এগিয়ে চলেছি আজকের গন্তব্যস্থল সোমরিডি লেকের উদ্দেশ্যে। সামনেই বাঁ দিকে মান ভিলেজ শুরু হয়ে গেছে। বেশ কিছু বাড়িঘর দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু হোটেল রিসর্টও রয়েছে বলে মনে হচ্ছে। কালকে এই মান ভিলেজে থাকাই আমাদের সেকেন্ড অপশন ছিল। যদি স্প্যাংমিক ভিলেজে লাকিলি ওই সুন্দর লেক সাইড কটেজটা তাও আবার অত চিপ প্রাইসে না পেতাম, তাহলে প্ল্যান অনুযায়ী আমাদের এই মান ভিলেজেই কোনো হোটেল খুঁজে নিতে হতো। কারণ আগের এপিসোডেই বলেছিলাম যে লুকুং অথবা স্প্যাংমিক ভিলেজের তুলনায় এই মান ভিলেজে কম্পারেটিভলি অনেক চিপে অ্যাকোমোডেশন পাওয়া যায়। তার অবশ্য প্রধানত দুটো কারণও আছে। এক তো এই মান ভিলেজ প্যাংগং লেকের স্টার্টিং পয়েন্ট থেকে অনেকটাই দূরে, আর দ্বিতীয়ত এই মান ভিলেজের ম্যাক্সিমাম অ্যাকোমোডেশনগুলোরই অবস্থান লেক থেকে বেশ দূরে। যে কোনো হোটেল থেকেই লেকের সামনে পৌঁছতে প্রচুর হাঁটতে হবে। তবে এই মান ভিলেজটাও আকারে বেশ বড়সড়ই। রাস্তার ডান সাইডে পরপর অনেকগুলো ছোট বড় আকারের হোটেল রেস্টুরেন্ট চোখে পড়ল। এছাড়া আগেই দেখিয়েছি যে বাঁ দিকে রাস্তা থেকে বেশ খানিকটা নিচে অনেক ছোট বড় আকারের হোটেল আর রিসোর্ট রয়েছে। তবে সেগুলো সবই লেক থেকে অনেক দূরে। যেখান থেকেই যেতে হোক না কেন লেক অবধি পৌঁছতে অনেকখানি হাঁটতে হবে। রাস্তায় মান ভিলেজ আসার আগে পর্যন্ত প্যাংগং লেকটা ঠিক আমাদের বাঁ পাশ দিয়েই বয়ে যাচ্ছিল, কিন্তু মান ভিলেজ পৌঁছানোর সঙ্গে সঙ্গেই লেকটা বেশ দূরে সরে গেছে, ভালোভাবে আর দেখাই যাচ্ছে না। যেমন দেখতেই পাচ্ছেন যে এখন আমরা মান ভিলেজ ছেড়ে বেশ খানিকটা দূরে চলে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত প্যাংগং লেকটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি না। আমরা এখন মান ভিলেজ পার করে মেরাক ভিলেজের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি। তবে কিছু দূর এগোতে না এগোতেই প্যাংগং লেক হঠাৎই আবার আমাদের ঠিক বাঁ পাশে কোথা থেকে যেন চোখের সামনে এসে হাজির হলো। তবে রংটা আগের চেয়ে একটু ভিন্ন। এখন ঘড়িতে অলমোস্ট 9টা বাজে, আর আমরা এই সকাল 9টার সময় প্যাংগং লেকের চেহারাটা আপনাদের একবার দেখাতে চাই। আর সত্যি কথা বলতে আমরা নিজেরাও একবার ফিরে যাবার আগে প্যাংগং লেককে এই সকালে কেমন দেখতে লাগে সেটা একদম সামনে থেকে দেখতে চাই।
সকালে কটেজ থেকে চেক আউট করে গাড়িতে উঠেই সোনামজিকে সেই রকম ইনস্ট্রাকশনই দিয়ে রেখেছি, একটা ভালো স্পট থেকে গাড়ি দাঁড় করাতে যেখান থেকে প্যাংগং লেককে একদম সামনে দাঁড়িয়ে দেখতে পাবো। আবার সেই অতি মনোরম না ভোলার মতো দৃশ্য। আজকে সকাল থেকে আকাশটা বেশ মেঘলা, জানি না সামনে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা। তবে আকাশে মেঘ থাকার জন্য প্যাংগং লেকের রংটা এখনো পুরোপুরি খোলেনি, কারণ আগে অনেকবার বলেছি যে এই লেকের কালার সূর্যের অবস্থান অনুযায়ী চেঞ্জ হতে থাকে, আর আজকে সূর্যের খুব একটা দেখা নেই বলে লেকের রঙেরও খুব একটা ভ্যারিয়েশন এখনো পর্যন্ত চোখে পড়েনি। সামনেই একটা ভালো স্পট দেখা যাচ্ছে, সোনামজি মনে হয় ওখানেই গাড়িটা পার্ক করাবে। দেখতে দেখতেই আমরা জায়গা মতো পৌঁছে গেছি। সোনামজি গাড়ি পার্কও করিয়ে দিয়েছে। এবার আমরা গাড়ি থেকে নেমে লেকটা হয়তো শেষবারের মতো চাক্ষুষ দর্শন করব, কারণ জানি না এই জন্মে আর এখানে কোনোদিনও আসা হবে কিনা। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার ফিরে এসেছি প্যাংগং লেকের সামনে। এখন আমরা সুমরেরির পথে চলেছি। মাঝখানে একটা জায়গায় দাঁড়ালাম আপনাদের এখনকার কারেন্ট রংটা দেখাবার জন্য জলের। এখন ঠিক পার্টিকুলার কোনো রং বোঝা যাচ্ছে না, এক এক জায়গায় এক রকম রং। এখানে যেমন একটু হালকা সিলভার, আবার তার পাশেই ব্লু, দূরে কোথাও হালকা সিলভার, আবার তার থেকে বেশি দূরে গেলে আবার ডিপ ব্লু, এখানে খুবই হালকা ব্লু, এদিকে আবার পুরোপুরি সিলভার। আরও ওদিকে চলে গেলে যেখানে সানলাইটটা পুরো পড়েছে ওখানে একেবারেই সিলভারের মতন চকচক করছে। আর পিকগুলো তো দেখতেই পাচ্ছেন, একেবারে মেঘে ঢাকা, অসাধারণ ভিউ। বারবারই একই কথা বলে আসছি, এই যে ভিউ এ সারা জীবনে ভোলা যাবে না। একমাত্র যারা আসবে তারাই এটা বুঝতে পারবে, ভিডিও দেখে বোঝা যাবে না। আমি অনেক জায়গায় ঘুরেছি, বিদেশেও ঘুরেছি, এশিয়াতেও ঘুরেছি, ইউরোপেও ঘুরেছি, সেখানেও অনেক কিছু দেখবার আছে, কিন্তু এই লেক, এই সুন্দর লেক আমি কোথাও দেখিনি। এই যেন শুধু ইন্ডিয়ারই একটা স্পেশাল জিনিস। খুব নিপুণ হস্তে ভগবান এটাকে তৈরি করেছে। যাই, এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাব সুমরেরির দিকে। প্রচণ্ড ঠান্ডা, আর তার সঙ্গে চলছে তেমনি হাওয়া, তাও ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। দূরে পাহাড়গুলো দেখুন চকচক করছে, একটু জুম করি তাহলে ভালোভাবে বোঝা যাবে। এই দেখুন, লেকটাও আরেকবার দেখিয়ে দিচ্ছি ঘুরে। এক এক জায়গায় এক এক রকম কালার। কালকে যখন এসেছিলাম তখন মেনলি দুটো কালারই ছিল, একটা ডিপ ব্লু, একটা ওশান ব্লু। আসার পথে কিছু কিছু জায়গায় ওশান ব্লুও দেখেছি, তবে সেটা কি খুবই কম জায়গায়, সেটা পার হয়ে এসেছি তাই আর দেখাতে পারলাম না। এই পাশটা একটু কভার করো, ওই পাশটাও সুন্দর লাগছে। উল্টো দিকটা? হ্যাঁ, মানে এইদিকে না, উল্টো দিক দিয়ে ঘোরো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, উল্টো দিকটাও একটু দেখিয়ে দিই, বলছে খুব ভালো ভিউ পাওয়া যাচ্ছে। লেকের পেছন ওই দিকটা দেখো কি সুন্দর, বরফের পিক আর আলো আধারির মধ্যে পাহাড়। সত্যি অসাধারণ, এদিকের ভিউটাও অসাধারণ, চমৎকার। কোথাও কোথাও সূর্যের আলো পড়েছে, কোথাও কোথাও পড়েনি। তার মধ্যে দূরে কিছু কিছু পাহাড়ের মাথায় বরফ দেখা যাচ্ছে। ব্রিলিয়ান্ট। তাহলে আপাতত এইটুকুনি রাখছি, কারণ আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সুমরেরির দিকে এগিয়ে যেতে হবে। শুনলাম আজকে ওয়েদার খুব একটা ভালো না ওদিকে, আর সুমরেরি আপনারা জানেন হয়তো এখানকার থেকেও ডবল ঠান্ডা। আমরা আবার লেক সাইড থেকে ফিরে এসে গাড়িতে যে যার সিটে বসে পড়েছি। সোনামজি ইতিমধ্যে গাড়ি স্টার্টও দিয়ে দিয়েছে।
আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আমরা এখনো পর্যন্ত স্প্যাংমিং ভিলেজ ছাড়ার পর যতটা রাস্তা ট্রাভেল করেছি তাতে কিছু কিছু বিশেষ জায়গা ছাড়া ম্যাক্সিমাম রাস্তাটাই খুব ভালো। সেটা আশা করি আপনারা এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন। দেখা যাক সামনে আবার কোথায় কি অপেক্ষা করে আছে আমাদের জন্য। ওয়েদার খারাপ থাকার দরুন আজকে এখনো পর্যন্ত প্যাংগং লেককে তার অরিজিনাল কালারে দেখতে পাইনি। সোনামজি বলল যে এরকম বহু ট্যুরিস্ট আছে যারা ওয়েদার খারাপ থাকার দরুন প্যাংগং লেকের অরিজিনাল কালার দেখতেই পায় না, কারণ এই সব অঞ্চলে ওয়েদার যখন তখন খারাপ হয়ে যায় আর মাঝে মাঝে সেটা 2-3 দিন ধরে চলতে থাকে। তখন হাজার ইচ্ছে থাকলেও প্যাংগং লেকের অরিজিনাল লুকটা দেখতে পাওয়া যায় না। সেই দিক দিয়ে আমরা যথেষ্ট লাকি, কারণ গতকাল আমরা প্যাংগং লেকের অরিজিনাল কালারটাও দেখতে পেয়েছি আর সূর্যের মুভমেন্টের সঙ্গে সঙ্গে এই লেকের ভ্যারিয়েশন অফ কালারটাও উপভোগ করেছি। যাই হোক, অনেকক্ষণ পর সামনে প্যাংগং লেকটা মনে হচ্ছে কিছুটা হলেও ওশান ব্লু কালারে রূপান্তরিত হয়েছে। দেখতেই পাচ্ছেন যে আমরা যত আগের থেকে এগিয়ে চলেছি ধীরে ধীরে ততই যেন প্যাংগং লেক আমাদের থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে। আমরা আর কিছুটা এগোলেই মেরাক ভিলেজে পৌঁছে যাব। সোনামজি বলল যে এই মেরাক ভিলেজই হলো শেষ ভিলেজ যেখান থেকে আমরা প্যাংগং লেকটাকে শেষ পারের মতো দেখতে পাবো, কারণ মেরাক থেকে রাস্তাটা পুরোপুরি ঘুরে গেছে অন্যদিকে, যেটা ধরে আমরা সোমরির দিকে এগিয়ে যাব। আর যে রাস্তাটা ধরে আমরা এতক্ষণ এলাম সেই রাস্তাটা প্যাংগং লেককে একইভাবে বাঁপাশে রেখে আর বেশ কয়েক কিলোমিটার দূরে শেষ হয়ে গেছে এই অঞ্চলের শেষ ইন্ডিয়ান ভিলেজ চুশুলে গিয়ে। আর চুশুল থেকে আরও খানিকটা এগিয়েই প্যাংগং লেকটা ইন্ডিয়া থেকে বেরিয়ে গিয়ে প্রবেশ করেছে চাইনিজ সীমান্তে। দেখতে দেখতে আমরা মেরাক ভিলেজে পৌঁছে গেছি। দেখেই বোঝা যাচ্ছে যে এটা বেশ বড়সড় আকারের একটা গ্রাম। চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে অজস্র ছোট বড় সাইজের বাড়িঘর, যার মধ্যে রয়েছে বেশ কিছু হোটেল আর রেস্টুরেন্ট। এই ভিলেজটাই হলো লুকুং ভিলেজের অপর প্রান্তের শেষ ভিলেজ, যেখানে ট্যুরিস্টদের জন্য সমস্ত ফেসিলিটিস আছে। সোনামজির মুখে শুনলাম যে এখানে নাকি লেক ভিউ অনেক ভালো ভালো আর এক্সপেন্সিভ কটেজও আছে। সকাল থেকে এখনো পর্যন্ত শুধু ট্রাভেলই করে চলেছি, খাওয়া দাওয়ার কথা মাথাতেই ছিল না। সারাক্ষণ যেন প্যাংগং লেককেই দেখতে ব্যস্ত ছিলাম, কিন্তু এবার কিছু না খেলেই নয়। মেয়েটারও হয়তো খিদে পেয়েছে, তাই সোনামজিকে ব্রেকফাস্টের জন্য একটা ভালো রেস্টুরেন্ট থেকে গাড়িটা দাঁড় করাতে বললাম। ওয়েদারটাও আগের থেকে অনেকটা বদলে গেছে, এখন মেঘ সরে গিয়ে সূর্যের আলোয় চতুর্দিক চকচক করছে, কিন্তু ঠান্ডাটা যেন কিছুতেই কমছে না। বাইরে এখনও প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, আপনারা কিন্তু সঙ্গে থাকুন, খুব শীঘ্রই কোনো রেস্টুরেন্টে ঢুকে আবার দেখা হচ্ছে। সুমরিরি যাওয়ার পথে মিরাক ভিলেজে আমরা ব্রেকফাস্টের জন্য একটা হল্ট দিয়েছি। আমাদের অর্ডার করেছিলাম ব্রেড অমলেট আর চা, তো সেটা সার্ভ করছে। এটাও একদম লেকের পাশে, এই যে জানলা দিয়ে লেক দেখা যাচ্ছে। তো ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা আবার সুমরিরির দিকে রওনা হব। ব্রেকফাস্ট শেষ করে আমরা আবার মেরাক ভিলেজ ছেড়ে এগিয়ে চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন সোমরিরি লেকের দিকে। তবে দুঃখের বিষয়টা হলো যে এখন আর আমরা আমাদের বাঁ পাশে সেই মুগ্ধ করে দেওয়া প্যাংগং লেককে দেখতে পাবো না, কারণ আগেই বলেছি যে মেরাক ভিলেজ থেকে আমাদের সোমরিরি যাওয়ার রাস্তাটা পুরো অন্য ডিরেকশনে ঘুরে গেছে। কিন্তু কি আর করা যাবে, বেড়াতে বেরিয়ে এরকম বহু সুন্দর জায়গায় আমাদের নজর কেড়ে নেয়, কিন্তু তাই বলে সেখানে তো আর ফরএভার থেকে যাওয়া যায় না। কখনো না কখনো তো সেটার মায়া ত্যাগ করে আমাদের এগিয়ে যেতেই হবে। তাই এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম ঘটল না, আমরা আবার এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। অনেকক্ষণ ধরে আমরা এক নাগাড়ে ল্যান্ডের মধ্যে দিয়েই এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু এখন আবার ওঠানামার পালা শুরু হয়ে গেছে। রাস্তার কন্ডিশনটা এখনো পর্যন্ত বেশ ভালোই বলা চলে, তবে চারিদিকের পরিবেশটা ভীষণই রুক্ষ। কোথাও গাছপালার কোনো বংশ চোখে পড়ছে না। যেদিকে দুচোখ যাচ্ছে শুধুমাত্র ছোট ছোট একজাতীয় জংলা গাছে ভরা। পাহাড়গুলো একদমই ন্যাড়া, কোথাও কোনো স্নোপিকের চিহ্ন মাত্র নেই। কি আর করা যাবে, সব জায়গা তো আর আমার মনের মতো হবে না।
তবে প্যাংগং ছাড়ার পর থেকেই জার্নিটা ক্রমশ বোরিং হয়ে উঠছে। জানি না কতক্ষণ এই বোরিং জার্নিটা আমাদের কন্টিনিউ করে যেতে হবে। এইসব ভাবতে ভাবতে সোনামচি হঠাৎই দেখি মেন রোড ছেড়ে কেন জানি না বাঁ দিকের একটা মারাত্মক ভাঙাচোরা রাস্তায় ঢুকে পড়ল। দেখে যতদূর বোঝা যাচ্ছে যে এটা কোনো প্রপার রাস্তাই নয়, একটা বিশাল বড় ফাঁকা মাঠের মধ্যে দিয়ে অনবরত গাড়ি যাতায়াত করে করে একটা রাস্তা টাইপের জায়গা তৈরি হয়ে গেছে, আর আমরা এখন সেই মারাত্মক ভাঙাচোরা জায়গাটা দিয়েই ঝাঁকানি খেতে খেতে এগিয়ে চলেছি। সোনামজিকে মেন রোড ছেড়ে এই অফরোডিংয়ের কারণ জিজ্ঞেস করাতে জানতে পারলাম যে মেন রোড ছেড়ে এই রাস্তাটায় খানিকটা কষ্ট করে এগিয়ে গেলেই আবার পুরনো মেন রোডটা তো পেয়েই যাব, কিন্তু এই রাস্তাটা ধরার ফলে আমরা বেশ কিছু কিলোমিটার আর মূল্যবান সময় দুটোই সেভ করতে পারলাম। আর দেখুন, আমার কথা শেষ হতে না হতেই আমরা আবার সেই পুরনো মেন রোডে এসে মিশে গেলাম। সামনে যতটা দৃষ্টি যাচ্ছে তাতে তো মনে হচ্ছে রাস্তাটা বেশ ভালোই। দেখা যাক আগে কি আছে। কিছুক্ষণের মধ্যেই আমরা পাহাড়ের অনেকটা ওপরে উঠে এসেছি। আর একটু গেলেই মনে হচ্ছে আমরা মোটামুটি এই পাহাড়টার একদম টপে পৌঁছে যাব। দেখতে দেখতেই এখন এই পাহাড়টার একদম মাথায় উঠে এসেছি। সামনে যে রং বেরঙের ছোট ছোট কাপড়ের টুকরোগুলো দেখা যাচ্ছে, ঠিক ওই স্পটটাই হলো এই রাস্তাটার একটা উচ্চতম পয়েন্ট। সোনামজি বলল এখানে কিছুক্ষণের জন্য গাড়িটা দাঁড় করাবে আর আমাদের একটু নেমে আশপাশটা ঘুরে দেখে নিতে বলল। তবে আমরা এখনো পর্যন্ত এই জায়গাটার ইম্পর্টেন্স সম্পর্কে কিছুই বুঝে উঠতে পারলাম না। এখন আমরা সমরেরি যাবার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গাটার নাম হচ্ছে ইয়াইয়ালা টপ, এটাও একটা পাস। প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালোভাবে দাঁড়িয়ে থাকাও যাচ্ছে না। এই জায়গাটা সম্পর্কে বিশেষ কেউ জানে না। আমাদের ড্রাইভার সোনামজি এই জায়গাটা সম্পর্কে আমাদের বললেন, সেই জন্য আমরা একটুখানি হল্ট নিলাম এখানে। সামনে আরও একটা পাস আছে, সেখানেও দাঁড়াবো। এই জায়গাটা সম্পর্কে বিস্তারিতভাবে আপনাদের গাড়িতে যেতে যেতে বলবো। এখন আশপাশটা একটু ভালোভাবে ঘুরে দেখে নিই। ইয়াইয়ালা পাস থেকে বেরিয়েই কিছু দূর গিয়েই আমরা একটা সুন্দর লেকের দেখা পেলাম। এই লেকটার নাম হচ্ছে ইয়াইয়াসো, এরই নামে ইয়াইয়ালা পাস, ইয়াইয়া পাস। বেশ সুন্দর লেকটা, এরও কালারটা বেশ সুন্দর। একটু সামনে থেকে দেখাচ্ছি। লেকটা আকারে যদিও খুব একটা বড় নয়, কিন্তু মন্ত্রমুগ্ধ করা রূপ। কিছুক্ষণের মধ্যে আমরা আবার যখন এই পাহাড় থেকে নিচে নামবো তখন লেকটা খুব সম্ভব আমাদের রাস্তার পাশেই পাবো, তখন এর অ্যাকচুয়াল সাইজটা বোঝা যাবে। এখন পাহাড়ের একদম টপ থেকে দেখছি বলে হয়তো এতটা ছোট মনে হচ্ছে। যেমনটা আগে বলেছিলাম, ইয়াইয়া পাস থেকে বেশ কিছুটা নিচে নামতেই আমরা এখন চলে এসেছি সেই ওপর থেকে দেখা ইয়াইয়া লেকটার একদম পাশে। ইয়াইয়া টপ থেকে লেকটাকে যতটা ছোট বলে মনে হয়েছিল, বাস্তবে কিন্তু সেটা একদমই না। লেকটা আকারে মোটামুটি বেশ বড়ই। এছাড়া কালার আর সৌন্দর্যের দিক দিয়ে বিচার করলে এই লেকটারও কোনো তুলনাই হয় না। প্রসঙ্গত বলে রাখি যে প্যাংগং থেকে সমরেরি যাবার প্রধানত দুটো হাইওয়ে আছে, যার মধ্যে একটা চুসুল ভিলেজ হয়ে নিচ দিয়ে সরাসরি চলে গেছে সমরেরির দিকে, আর অপরটা হচ্ছে যেটা মেরাক ভিলেজ থেকে কিছুটা এগিয়ে অনেক ছোট বড় পাহাড় অতিক্রম করে সমরেরি পৌঁছচ্ছে। ম্যাক্সিমাম টুরিস্টরাই চুসুল দিয়ে নিচের রাস্তাটা ধরেই সমরেরির দিকে ট্রাভেল করে, যার জন্য তাদের কাছে এই হরলা বা ইয়াইয়া পাসটা একেবারেই অজানা। তাই দেখতেই পেয়েছেন যে ইয়াইয়া পাস একটা ফেমাস পয়েন্ট হওয়া সত্ত্বেও ওখানে কোনো টুরিস্টেরই দেখা মেলেনি। আবার তুলনামূলকভাবে গাড়ি চলাচলের সংখ্যাও এই রাস্তায় নেই বললেই চলে। আমাদেরও আজ চুসুল হয়ে নিচের রাস্তাটা ধরেই সমরেরি যাবার কথা ছিল, কিন্তু আজ ওই রাস্তাটায় কোথাও একটা ধস নামার জন্য রোড মেনটেনেন্সের কাজ চলছে, তাই ট্রাফিকও খুব ধীরে ধীরে মুভ করছে। আমরা যখন মেরাক ভিলেজে বসে আমাদের ব্রেকফাস্ট সারছিলাম, ঠিক তখনই সোনামজি এই খবরটা ওখানকার লোকাল ট্রাফিকের কাছে জানতে পারে, আর নিচের রাস্তার বদলে পাহাড়ি রাস্তা ধরে সমরেরি যাবার সিদ্ধান্তটা নিয়ে ফেলে, যার ফলস্বরূপ আমাদের ইন্ডিয়ার ওয়ান অফ দ্য হায়েস্ট পাসটা দেখবার সুযোগ হয়ে গেল। এছাড়া আগেই বলেছি যে ইয়াইয়া পাস ছাড়াও আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের রাস্তায় আরও একটা ফেমাস পাস পেতে চলেছি, যেটার উচ্চতা ইয়াইয়া পাসের থেকেও বেশি, আর যেটাকে এখনো পর্যন্ত ইন্ডিয়ার টপ 10 হাইয়েস্ট পাসের মধ্যে কনসিডার করা হয়। ইয়াইয়া পাসে পৌঁছে যদিও ওখানে একটা স্মারকলিপি দেখেছিলাম, কিন্তু সেটার প্রপার মেনটেনেন্সের অভাবে এমনই দুর্দশাগ্রস্ত অবস্থা যে সেটার আর আলাদা করে কোনো ভিডিও করিনি।
আমরা ধীরে ধীরে ইয়াইয়া পাসের পাহাড়টা থেকে আবার নিচে নেমে এসেছি। রাস্তার মাঝে মধ্যে অল্প কিছু জায়গা বাদ দিলে এখানকার আগাগোড়া রোড কন্ডিশনটাই মোটামুটি ভালোর দিকেই। দীর্ঘক্ষণ পর দূরে আবার খানকয়েক স্নোপিক দেখা যাচ্ছে। খুবই সুন্দর একটা দৃশ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর সমরেডি পর্যন্ত বাকি ট্রিপটাও এনজয় করুন। বেশ কিছুক্ষণ হলো আমরা আবার একটা বেশ উঁচু পাহাড়ে ওঠা শুরু করেছি, আর দেখতে দেখতে এই পাহাড়টারও প্রায় ওপরে উঠে এসেছি। সোনামজি বলল আমরা আমাদের আজকের দ্বিতীয় পাসেও অলমোস্ট পৌঁছে গেছি, আর একটু এগোলেই আমরা পৌঁছে যাব এই রাস্তার হাইয়েস্ট পয়েন্ট কাকসাংলা পাসে, যেটাকে এখনো পর্যন্ত ইন্ডিয়ার 8th হাইয়েস্ট পাস হিসেবে কনসিডার করা হয়। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। কাকসাংলা পৌঁছে গাড়ি থেকে নেমে আপনাদের আশেপাশের কিছুটা দৃশ্য শেয়ার করবার চেষ্টা করব। আপনাদের একটু আগেই বলেছিলাম যে আমরা সমরেডি যাওয়ার পথে আরও একটা পাস পাবো। আমরা এখন সেই পাশেই দাঁড়িয়ে আছি। এই পাসটার নাম হচ্ছে কাকসাংলা টপ, অল্টিটিউড 17,851 ফিট। এটার ওভারঅল র্যাঙ্ক হচ্ছে 8। প্রচণ্ড জোর হাওয়া দিচ্ছে। ঠান্ডা যে খুব একটা আছে তা বলবো না, কিন্তু হাওয়া এত দিচ্ছে যে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে উঠছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়াইয়া সো, মানে ইয়াইয়া লেক, যেটা আগেও আপনাদের দেখিয়েছিলাম। একটু জুম করে দেখছি যদি কাছে আনা যায়। হাত ফাত কাঁপছে। উফ, কি ঠান্ডা। ঝিনুক আর আমার মেয়ে তো ভয়ের চড়ে গাড়ির থেকে বেরোয়নি। আশপাশের দৃশ্যটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে গাড়ির ভেতরে বসে আছে আমার মেয়ে আর ঝিনুক, সামনে সোনামজি। আর পাচ্ছি না ঠান্ডায়, হাত ফাত কাঁপছে। আপাতত একটু বন্ধ রাখছি, আবার পরে ফিরে আসবো। এই কাকসাংলা পাসে ওঠার আগে কথা বলতে বলতে বুঝতেই পারিনি যে আমরা ল্যান্ড থেকে কতটা উপরে উঠে এসেছিলাম। তাই এখন পাহাড়টা থেকে নামার পথে আমরা আপনাদেরকে নামার জিগজ্যাগ রাস্তাটার একটা ঝলক দেখিয়ে দিচ্ছি। সত্যি ওপর থেকে এই জিগজ্যাগ রাস্তাটা দেখতে ঠিক যেন একটা সুন্দর ছবির মতো লাগছে। কাকসাংলা পাস থেকে আমরা আবার নিচে নামতে শুরু করে দিয়েছি। আজকে আমাদের কপালটা বেশ ভালোই, যার জন্য আমাদের খুবই অপ্রত্যাশিতভাবে দুটো ফেমাস পাস আর একটা আনএক্সপ্লোর্ড লেক দেখার সুযোগ হয়ে গেল। নিচের রাস্তাটা ভালো থাকলে সোনামজিও অবশ্যই ওই রাস্তাটাই বেছে নিত, কারণ ওটাই সমরেডি যাবার প্রেফারেবল রুট। সোনামজির মুখে শুনলাম যে এই পাহাড়টা থেকে নিচে নামার পর আর আমাদের বিশেষ কোনো পাহাড়ে উঠতে হবে না। সমরেডি পৌঁছতে বাকি যে 60 কিলোমিটার রাস্তা বাকি আছে সেটা মোটামুটি সমতলের ওপর দিয়েই ট্রাভেল করতে হবে। সামনেই আবার মাহি নামে একটা ছোট্ট ভিলেজ আসছে, আর ঠিক তার আগে একটা রোড ডিস্টেন্সের বোর্ডও দেখতে পাচ্ছি। আর এই বোর্ড অনুযায়ী এই মাহি ভিলেজ থেকে একটু আগে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যাচ্ছে। বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে নিয়মা ভিলেজ হয়ে হানলের দিকে, আর ডান দিকে যে রাস্তাটা আমরা ধরলাম সেটা চলে গেছে চুমথাং হয়ে লের দিকে। এখান থেকে সমরেডির ডিস্টেন্স হলো প্রায় 33 কিলোমিটার। ডান দিকে ঘুরেই রাস্তার চেহারাটা আগাগোড়া বদলে গেল। অনেকক্ষণ পরে আবার আমরা সেই লে ঢোকার পথে যে মাখনের মতো মসৃণ রাস্তা দিয়ে ট্রাভেল করেছিলাম, এটা ঠিক যেন সেটারই একটা ডুপ্লিকেট। আশা করি আপনারা ভিডিওটা দেখে এতক্ষণে সেটা বুঝেই গেছেন। আমার আর আলাদা করে এর কোনো ডেসক্রিপশন দেবার প্রয়োজন নেই। শুধু মনের মধ্যে একটাই আফসোস রয়ে গেল, যদি আর একটা দিনের এক্সট্রা ইনার লাইন পারমিট করা থাকতো তাহলে আমরা হানলেটাও ঘুরে নিতাম, কিন্তু সেটা আর এই ট্রিপে সম্ভব হলো না। যাই হোক, ভবিষ্যতে আবার যদি কোনোদিনও আসার সুযোগ হয় তখন না হয় লাদাখের না দেখা অংশগুলো ঘুরে নেব। এখানকার সিনিক বিউটিটাও খুবই চমৎকার। তার মধ্যে বাঁ দিকে হঠাৎ কোথা থেকে যেন সিন্ধু নদী আবার আমাদের পাশে চলে এলো,
আর আপাতত বাঁ পাশে একটু দূর দিয়ে আমাদের রাস্তার পাশ দিয়েই বয়ে চলেছে। সত্যি এক মুগ্ধ করে দেওয়া দৃশ্য। তবে জানি না কতক্ষণ এইরকম একটা মনোরম দৃশ্যের মধ্যে দিয়ে, আর বিশেষ করে এইরকম একটা চমৎকার রাস্তা দিয়ে ট্রাভেল করার সুযোগ পাবো। এইমাত্র সিন্ধু নদ আমাদের রাস্তার একদম বাঁ পাশে চলে এসেছে, আর ঠিক আমাদের সঙ্গী হয়ে আমাদের গা ঘেঁষে বয়ে চলেছে। এই দৃশ্য একেবারেই ভোলার মতো নয়। দুপাশে উঁচু উঁচু পর্বতশৃঙ্গ, বাঁ পাশে কালারফুল সিন্ধু নদী, আর ঠিক তার মাঝখান দিয়ে মাখনের মতো মসৃণ রাস্তা দিয়ে ট্রাভেল করছি। সত্যি এ যেন এক হেভেনলি স্যাটিসফ্যাকশন। এই মনোরম পরিবেশটা উপভোগ করতে করতে কখন যে পুলিশ চেকপোস্টে পৌঁছে গেছি একদমই টের পাইনি। সোনামজি এখানে গাড়ি দাঁড় করাতে চলেছে, কারণ এখান থেকে আমাদের সমরিরি যাবার ইনার লাইন পারমিটটা চেক করা হবে। চেকপোস্ট থেকে ইনার লাইন পারমিটে স্ট্যাম্প করিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। তবে দেখতেই পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই সিনারিটা পুরোপুরি বদলে গেছে। এখানেও রাস্তার কন্ডিশন নো ডাউট খুবই ভালো, তবে আগের থেকে একটু সরু হয়ে গেছে। একটু আগে যে সিন্ধু নদী আমাদের ঠিক বাঁ পাশ দিয়ে বইছিল, সেটা কোন ফাঁকের নিমেষের মধ্যে বাঁ দিক থেকে ডান দিকে চলে এসেছে বুঝতেই পারিনি। তবে সেটারও গতিবেগ অনেকটাই কম, আর আগের থেকে আকারেও অনেকটাই সরু হয়ে গেছে। তবে গ্রিনারিসের মোটামুটি অভাব নেই এখানে, যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজের সমারোহ। সোনামজির মুখে আরও একটা ভালো খবর পেলাম, আর সেটা হলো সামনে আবার আমরা একটা লোকাল লেকের দেখা পেতে চলেছি, আর সেটারও সৌন্দর্য নাকি অতুলনীয়। আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন কিন্তু। আমরা সমরিরি যাওয়ার পথে আরও একটা বেশ সুন্দর লেক দেখতে পেলাম। এই লেকটার কালার একেবারে ওশান ব্লু, খুবই সুন্দর দেখতে। সাইজে যদিও খুব একটা বড় না, ছোট বললেই ঠিক হবে। লেকটার নাম ঠিক বলতে পারছি না, কেননা আমার ড্রাইভারকে জিজ্ঞেস করলাম সোনামজিকে। সোনামজি বললো এখানকার লেকের, এই ধরনের লেকের নাম প্রায় চেঞ্জ হতে থাকে, তবে উনি একটা নাম বললেন, সেটা হচ্ছে সোচুং। আবার এটাও বললেন যে এখন হয়তো সোচুং নেই, কিন্তু আগে সোচুং নামেই এটাকে জানা যেত। দেখি আর একটু জুম করে কাছে আনা যায় কিনা। হ্যাঁ, এই হচ্ছে লেকটা, অপূর্ব কালার। যাই, আবার সমরিরির জন্য বেরোই। এখনো বলছেন 20 থেকে 25 কিলোমিটার রাস্তা বাকি আছে। মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, ওপরে খানিকটা ওলেও পড়েছিল। বাইরে খুবই ঠান্ডা, যদিও গাড়ির ভেতরে খুবই ভালো লাগছে। সোচুন লেকটা দেখে কিছুটা এগোতে না এগোতেই আবার আশেপাশের দৃশ্যটা সম্পূর্ণ বদলে গেছে। এ যেন এক অদ্ভুত দৃশ্য, ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দুপাশে খাঁখা করছে বিশাল বালির মাঠ, বহু দূরে দু একটা ছোটখাটো পাহাড়ও দেখা যাচ্ছে, আর তার ঠিক মাঝখান দিয়ে এগিয়ে চলেছে আমাদের এই রাস্তাটা। সিন্ধু নদীও কিছুক্ষণ আগেই আমাদের ছেড়ে অন্য একটা ডিরেকশনে ঘুরে গেছে। এরকম চরম রুক্ষ একটা দৃশ্য জানি না ভিডিওতে আপনাদের কিরকম লাগছে, কিন্তু একদম সামনে থেকে আমাদের তো এরকম একটা দুর্লভ দৃশ্য উপভোগ করতে মন্দ লাগছে না। সোনামজি বলল সমরিরি পর্যন্ত বাকি রাস্তায় আমরা ঠিক এই একই রকম দৃশ্য দেখতে পাবো। আমরা অলমোস্ট সমরিরি লেকের কাছাকাছি চলে এসেছি। ভালো করে দেখলে দূরে সমরিরি লেকটা অস্পষ্ট দেখাও যাচ্ছে। জানি না ভিডিওতে অবশ্য আপনারা সেটা কতটা বুঝতে পারছেন। তবে ভয়ের ব্যাপারটা হলো যে আমরা যতই সমরিরির দিকে এগিয়ে চলেছি, ওয়েদার কন্ডিশন ক্রমশই খারাপ হচ্ছে। আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, সঙ্গে থাকবেন কিন্তু। আমরা অলমোস্ট সমরিরি লেকের কাছে চলে এসেছি। ওই যে দূরে বাঁ দিকে লাইট ব্লু কালারের লেকটা এখন ক্লিয়ারলি দেখা যাচ্ছে। শুনেছি সমরিরি লেকের জলের কালারও সূর্যের পজিশন অনুযায়ী বদলাতে থাকে, তবে আজকে মেঘলা ওয়েদারের জন্য জলের কালারের বিশেষ কোনো পরিবর্তন হবে বলে মনে হচ্ছে না। যদি সূর্য ক্লিয়ারলি ভিজিবল না হয় তাহলে কালারটা এই একই রকম লাইট ব্লুই থেকে যাবে সারাদিন। আমরা এখন যে ভিলেজটা দিয়ে পাস করছি সেটার নাম হলো চুমার, তবে এখানে ট্যুরিস্টদের অ্যাকোমোডেশনের জন্য কোনো ফেসিলিটিসই নেই। অ্যাকোমোডেশনের জন্য আমাদের এখনও বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। আজকে সত্যিই আমাদের কপালটা খুবই খারাপ।
এতদূর এসেও সমরিরি লেকের অ্যাকচুয়াল রূপটা চোখে পড়ল না। এখনো পর্যন্ত সৌন্দর্যের দিক দিয়ে প্যাংগং আর সমরিরি লেকের মধ্যে একটা বিতর্ক রয়েই গেছে। কেউ কেউ বলে প্যাংগং লেকই হলো লেকের মধ্যে সর্বসেরা, আবার কারুর মতে সমরিরি লেক নাকি প্যাংগং লেকের থেকেও অনেক বেশি সুন্দর। যাই হোক, সেই বিতর্কে আমি অন্তত জড়াতে চাই না। আমার কাছে দুটো লেকের সৌন্দর্যই অবর্ণনীয়, যদিও সমরিরির অরিজিনাল রূপটা এখনো পর্যন্ত আমরা পুরোপুরি উপভোগ করতে পারিনি। দেখতে দেখতে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। দেখা যাক বিকেলের দিকে ওয়েদার কন্ডিশন একটু চেঞ্জ হয় কিনা। এনিওয়ে, লেটস হোপ ফর দ্য বেস্ট। প্যাংগং লেক সম্পর্কে বহু তথ্যই আপনাদের হয়তো জানা আছে। এছাড়া আমি এর আগের এপিসোডে প্যাংগং লেকের একটা সংক্ষিপ্ত বিবরণও সবাইকে জানিয়েছি। তবে এই সমরিরি লেকের সম্পর্কে অনেকেরই বিশেষ একটা ধারণা নেই, কারণ প্যাংগং লেকের তুলনায় বহু ট্যুরিস্টই এই সমরিরি লেকটাকে অ্যাভয়েড করে যায়। আমরা এখানে এসে এই লেকটা সম্পর্কে যেটুকু জানতে সক্ষম হয়েছি তারই খানিকটা যেতে যেতে আপনাদের জানিয়ে রাখি। প্রথমত, এই সমরিরি লেকটার হাইট হল 14,836 ফিট ফ্রম দ্য সি লেভেল, যেটা কিনা ইন্ডিয়ার লার্জেস্ট হাই অল্টিটিউড লেক হিসেবে কনসিডার করা হয়। তবে প্যাংগং লেকের তুলনায় এটা সাইজে অনেকটাই ছোট, আর এই লেকটার পুরোটাই ইন্ডিয়ার মধ্যে সীমাবদ্ধ। নর্থ থেকে সাউথ পর্যন্ত এই লেকের টোটাল লেন্থ হলো 26 কিলোমিটার, যার ম্যাক্সিমাম ওয়াইডেস্ট স্প্যানটা হলো 4 থেকে 5 কিলোমিটার, আর এটার ম্যাক্সিমাম ডেপথ হলো 130 ফিট। প্যাংগং লেকের মতো এই লেকের জলও খুবই নোনতা। আগের এপিসোডেই দেখিয়েছি যে প্যাংগং লেককে ঘিরে অ্যাকোমোডেশনের জন্য প্রচুর অপশান আছে, কারণ ওখানে অনেকগুলো ছোট বড় ভিলেজ আছে যেখানে ট্যুরিস্টদের জন্য বাজেট অনুযায়ী বিভিন্ন স্ট্যান্ডার্ডের হোটেল, রিসোর্ট বা কটেজ অনায়াসেই পাওয়া যায়। কিন্তু এই সমরিরি লেকের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। এখানে লেক সাইডে থাকার জন্য শুধুমাত্র একটাই উপযুক্ত ভিলেজ আছে, যার নাম হলো কারজক। এই কারজক ভিলেজেই ট্যুরিস্টদের জন্য ছড়িয়ে ছিটিয়ে বেশ কিছু ভালো মন্দ ফুডিং লজিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে, আর আমরা আপাতত সেই কারজক ভিলেজের দিকেই এগিয়ে চলেছি। যেতে যেতে সোনামজিকে বললাম যে ওয়েদারটা আরও খারাপ হয়ে যাবার আগে সামনে কোথাও গাড়িটা দাঁড় করাতে, কারণ গাড়ি থেকে নেমে সামনে থেকে একটু সমরিরি লেকের সৌন্দর্যটা দেখে নেওয়া দরকার। হয়তো পরের দিকে এখন যেটা দেখা যাচ্ছে সেটা আর নাও দেখা যেতে পারে। আর বলা মাত্রই কিছুটা এগিয়েই সোনামজি একদম লেক ঘেঁষে একটা ভালো স্পটে গাড়িটা দাঁড় করিয়েছে। আর আমরাও এই মারাত্মক চিলিং ঠান্ডা আর ফোঁটা ফোঁটা বৃষ্টিকে উপেক্ষা করেও গাড়ি থেকে নামার প্রস্তুতি নিলাম সমরিরি লেকের একটা ক্লোজ ভিউ নেবার জন্য, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করার জন্য। তবে একটা জিনিস লক্ষ্য করে ভালো লাগছে যে প্রথমবার দেখা সমরিরি লেকের কালারের থেকে এখন যেন কালারটা একটু হলেও চেঞ্জ হওয়া শুরু হয়েছে। আমরা দাঁড়িয়ে আছি সুমরিরি লেকের পাড়ে। এখানে জলের কালারও কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। আজকে ওয়েদার এখানে খুব খারাপ, আকাশে মেঘ রয়েছে, বৃষ্টি হচ্ছে। রাস্তায় আসার সময় ওলে পেয়েছি, কিন্তু ঠান্ডাও প্রচণ্ড বেশি। তো লেক অসাধারণ সুন্দর। ওপাশটা যেমন আসার সময় নীল পেলাম, এখন ওপাশটা সাদা হয়ে গেছে, যেহেতু আকাশে মেঘ এসে গেছে। এইদিকে জলের রংটা এখন পরিষ্কার নীল, দুর্দান্ত নীল। ওই পাশে আইসের পিকে ভর্তি। এখানেও ওই পারের পাহাড়গুলো অসাধারণ সুন্দর। এই যে জলটা কেমন হয়ে যাচ্ছে, কালার চেঞ্জ হচ্ছে। থাকা যাচ্ছে না গাড়ির বাইরে বেশিক্ষণ, এত ঠান্ডা। দেখি এবার হোটেলের সন্ধানে যেতে হবে। আবার আমরা সমরিরি লেক দেখে গাড়িতে উঠে যে যার সিটে বসে পড়েছি, আর সোনামজিও গাড়ি স্টার্ট করে আবার রওনা দিয়ে দিয়েছে কারজক ভিলেজের দিকে। তবে এর মধ্যে একটা ভালো খবর হলো এই যে আমরা যতই কারজক ভিলেজের দিকে এগিয়ে চলেছি ততই আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন আকাশ থেকে মেঘ সরে গিয়ে অল্প অল্প সূর্যের আলো উঁকিঝুঁকি মারছে, আর সেই সঙ্গে সমরিরির জলের কালারও খুব তাড়াতাড়ি চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। সোনামজি বলল যে ওয়েদার যদি পুরোপুরি ভালো হয়ে যায় তাহলে বিকেলের দিকে কারজক ভিলেজ থেকে খানিকটা পাহাড়ের ওপর উঠে
একটা সুন্দর ভিউ পয়েন্টে নিয়ে যাবে, যেখান থেকে সোমরেরি লেক আর তার চারপাশের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তার আগে অবশ্য আমাদের যত শীঘ্র সম্ভব কার্জক ভিলেজে পৌঁছে একটা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করে নিতে হবে, কারণ বিকেল হতে আমাদের হাতে আর খুব একটা বেশি সময় নেই। আমরা অলমোস্ট কার্জক ভিলেজে পৌঁছে গেছি। দেখি ওখানে আবার কি ধরনের হোটেল পাওয়া যায়। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা কার্জক ভিলেজে ঢুকে পড়েছি, আর ঢুকেই সবার আগে যে হোটেলের বোর্ডটা চোখে পড়ল সেটার নাম হলো সোমরেরি ইন। আমরা এখানে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু সোনামজি বলল যে এই হোটেলটা খুবই এক্সপেন্সিভ, আর তাছাড়া এটা লেক আর মেন রোড থেকেও অনেকটা দূরে, তাই এখানে বেশি টাকা দিয়ে থাকাটা খুব একটা ওয়াইজ ডিসিশন নয়। তাই আবার এগিয়ে চললাম অন্য কোনো আস্তানার খোঁজে। আমরা যতই এগিয়ে চলেছি জনবসতি যেন ততই বেড়ে চলেছে। ভিলেজটাকে যতটা ছোট ভেবেছিলাম আসলে সেটা ততটা ছোট নয়, বেশ বড়সড়ই বলা চলে। কিছু দূর গিয়ে সোনামজি আবার একটা হোটেলের সামনে এসে গাড়ি দাঁড় করালো। নাম হলো সোমরেরি গেস্ট হাউস। এটা লেক ফেসিং আর একদম মেন রোডের ওপরে। আমরা গাড়িতে বসে রইলাম আর ঝিনুক গেল হোটেলটা দেখতে, আর পছন্দ হলে প্রাইসটা যতটা সম্ভব বার্গেন করে বুকিংটাও কনফার্ম করতে, কারণ বার্গেনিং করে দাম কমানোটা হলো ওর একটা সাংঘাতিক বড় গুণ, যেটা আবার আমার মধ্যে একেবারেই নেই। তাই এইসব ব্যাপারে আমি সবসময় ওর ডিসিশনটাকেই প্রাধান্য দিয়ে থাকি। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঝিনুক এইমাত্র আমাদের হোটেলে চলে আসতে বলল। তার মানে ও হোটেলটা ফাইনাল করে নিয়েছে। সোনামজিও গাড়ি ব্যাক করিয়ে হোটেলের মেইন এন্ট্রেন্সের সামনে নিয়ে যাচ্ছে পার্ক করাতে। এই আমরা হোটেলের মেইন এন্ট্রেন্সে পৌঁছে গেছি। সামনেই সোমরেরি লেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। পরিবেশটা বেশ ভালোই। দেখা যাক হোটেলটা কিরকম আর কত টাকায় ফাইনাল হলো। আমি এইমাত্র গাড়ি থেকে নেমে পড়েছি। এবার আস্তে আস্তে এগিয়ে চলেছি হোটেলের মেইন এন্ট্রেন্সের দিকে। জানি না শেষ পর্যন্ত কত টাকায় রুমটা ফাইনালাইজ করা হয়েছে, তবে খুব শীঘ্রই এই হোটেলের যাবতীয় ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করব। সোমরেরি লেকটা এর ঠিক বাঁ পাশেই। এখন হোটেলের ভেতরে ঢুকে পড়েছি। আগাগোড়া মেঝেটা গ্রিন কার্পেট দিয়ে ঢাকা। সামনে সেকেন্ড লেফটের রুমটাই মনে হয় আমাদের। ঝিনুক মনে হয় আশেপাশেই কোথাও আছে। আমি রুমে ঢুকে পড়ছি। সোমরেরিতেও আমরা একটা খুব সুন্দর হোটেল পেয়ে গেছি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভালো একটা হোটেল, একেবারে লেকের সামনে। এই যে আমাদের রুম। রুমে বেশ বড় একটা খাট, সামনে জানলা দিয়ে একেবারে পরিষ্কার লেক দেখা যাচ্ছে। লেক আর লেকের উল্টো দিকের পাহাড়। এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার, জলের জাগ সবই দিয়েছে। বাহ, বাথরুমও পরিষ্কার। কমোড, ওয়েস্টার্ন কমোড, বেসিন সবই রয়েছে। গরম জলেরও ব্যবস্থা আছে বললো। ঘরটা ভালোই। সিজনে এর ভাড়া অনেক, 4 থেকে 4,500। আমরা অফ সিজনে এসছি, মানে যেহেতু সেপ্টেম্বরে এসেছি তাই জন্য অনেকটাই কমে পেয়েছি। 2.5 চেয়েছিল, বার্গেনিং করে 1.5 রাজি করিয়েছি। অ্যাকচুয়ালি এখানে রেট এমনি খুব বেশি, কেননা আমি জিজ্ঞেস করলাম বাইরে
তুমি যখন এখানে এসেছিলে আমি জিপে বসেছিলাম, অনেকেই এসছিল, তারা মানে 2.5 থেকে 3 কমে এখনই দিচ্ছে না। প্রবলেমটা হচ্ছে এখানে বাইকাররা আগে থেকে বুক করে আসে। ম্যাক্সিমাম হোটেল তুমি ভাবছো যেগুলো খালি সেগুলো বাইকারদের বুক করা আছে। আর তাছাড়া এখানে প্যাংগং অনুযায়ী হোটেল খুব কম। তুমি 1,500 পেয়েছো, এটা মানে বিরাট লাখ তোমার। 2,000 মিনিমাম, 2,000-এর কমে এখানে হোটেল পাবে না, তাও এরকম লোকেশনে এত সুন্দর ঘর। সামনে আমাকে পেছনের কথা ছিল না, পিছে তো বহুত ঠান্ডা, পিছে নেই যায়নি। ঠান্ডা এখানে মারাত্মক মারাত্মক ঠান্ডা। প্যাংগংয়ে গিয়ে আমাদের অবস্থা খারাপ করেছে, এখানে কি হবে বুঝতে পারছি না। তারপর তো রাস্তায় উলে পড়েছে। না, প্যাংগং এর যেহেতু ঘরটা কটের ছিল, কাঠের, আর এইটা প্রপার একটা সিমেন্টের ঘর, এখানে আমার মনে হচ্ছে অনেকটা কমফোর্টেবল হবে প্যাংগং এর থেকে। তোমার মনে হওয়া না হওয়ার উপরে ঠান্ডা অপেক্ষা করে থাকবে না। সে কি করবে না করবে সেটা রাতেই তুমি বুঝতে পারবে, তখনই তোমার ভিউয়ার্সদের জানিও। ঠিক আছে, চলো। আমরা এইমাত্র এসে পৌঁছলাম সোমরিরির ভিউ পয়েন্টে। এখান থেকে লেকটাকে খুব সুন্দরভাবে দেখা যায়, অনেকটা পোর্শন জুড়ে দেখা যায় এখান থেকে। এইবারের কালারটা দেখুন, এই দিকটা হচ্ছে মোটামুটি ডার্ক ব্লুই বলা চলে, যথেষ্ট ডার্ক। আমি আরেকটু জুম করছি, এবার দেখুন যথেষ্ট ব্লু, ডার্ক ব্লু বললেই ঠিক হবে। প্রচণ্ড হাওয়া চলছে, কথা জড়িয়ে যাচ্ছে। এইবার আস্তে আস্তে আমি এদিকে আসছি, এবার মনে হচ্ছে যেন জলের রংটা একটু হালকা হচ্ছে। দেখুন ডার্কনেসটা অনেকটা কমে গেছে। ওখানে যে টাইপের ব্লুটা রয়েছে এখানে কিন্তু সেই টাইপের ব্লুটা নেই। এদিকটা ঘোরাচ্ছি দেখুন, এখানে ভিউ পয়েন্টের একটা স্মারক করা রয়েছে। ওপাশে দেখুন কি সুন্দর মেঘটা আস্তে আস্তে জলের দিকে নেমে আসছে। অদ্ভুত অদ্ভুত সুন্দর, কিচ্ছু বলার নেই। আর এখানে সবচেয়ে ভালো লাগে যেটা দেখতে, সেটা হলো এখানকার পাহাড়গুলো, লেকের সাইড দিয়ে ঘেরা যে পাহাড়গুলো। এদিকে দেখা যাচ্ছে বরফে মোড়া পাহাড়, আর ওই দিকের পাহাড়গুলোর তো কিছু বলারই নেই। এক একটা কালারে পাহাড়, যেন সব কটা পাহাড়ের আলাদা আলাদা বৈশিষ্ট্য। কোথাও কোথাও কালো কালো শেড পড়েছে, কোথাও কোথাও পুরো ব্ল্যাক, কোথাও কোথাও ব্ল্যাকের ওপরে সাদা বরফ। অদ্ভুত জিনিস এই জিনিসটা, পার্টিকুলারলি এই লেককে ঘিরে এই ধরনের পাহাড় পুরো লেতে আর কোথাও দেখতে পাওয়া যায়নি। এটা একমাত্র প্যাংগংয়ে দেখতে পেয়েছি, আর এই সোমরিরিতে এসে দেখতে পেলাম। এটাই এখানকার স্পেশালিটি। আর হচ্ছে লেকের কালার। আর প্রসঙ্গত দুটো কথা বলে রাখি, এখানে কিন্তু ইলেকট্রিসিটির খুবই প্রবলেম। আমরা যখন দীক্ষিত আর হান্ডারে গেছিলাম তখন ওখানে দুটো টাইমে ইলেকট্রিসিটি পাওয়া যেত, সকাল 6টা থেকে 8টা আর সন্ধেবেলায় 6টা থেকে 11টা। এর বাইরে ইলেকট্রিসিটি অ্যাভেলেবেল ছিল না। তারপরে যখন প্যাংগংয়ে এলাম তখন জানা গেল যে এখানে সকালবেলা কোনো রকম ইলেকট্রিসিটি পাওয়া যাবে না। ওদের বললে ওরা বালতি করে গরম জল এনে দেবে, আবার কিছু কিছু ক্ষেত্রে গরম জল কলেও পাওয়া যাবে। আর সোমরিরিতে এসে তো আরো বাজে অবস্থা, এখানে একমাত্র 7টা থেকে 10টা অবধি ইলেকট্রিসিটি পাওয়া যাবে, সকালে একদমই পাওয়া যাবে না। আবার পরে দেখা হবে, আপাতত এখানেই থাক। আমরা এখন সোমরিরিতে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। এতদিন অনেক জায়গা ঘুরেছি, অনেক ঠান্ডার জায়গা দেখেছি, কিন্তু এরকম ঠান্ডা
এর আগে কোথাও পাইনি। রীতিমতো হাঁপ ধরে যাচ্ছে, কথা বলতে গেলেও শ্বাস হাঁপ ধরছে, মারাত্মক ঠান্ডা। এখানে তো ইন্টারনেট নেই, মানে কোনো নেটওয়ার্কই নেই, তাই জানি না এক্স্যাক্টলি কত টেম্পারেচার এখন। তবে এখানকার একজন লোকাল বলল -5 কি -6 হবে। মারাত্মক ঠান্ডা। তবে একটা রক্ষে যে হোমস্টেটা আমরা পেয়েছি, সেটা ঘরটা প্রচণ্ড কমফোর্টেবল, কিন্তু বিছনা থেকে উঠতে উঠতে পারছি না, উঠলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। আমাদের এতদিন কোনো রকম শ্বাসকষ্ট হয়নি, তাই অক্সিজেনের কোনো ব্যবস্থাও রাখিনি, কিন্তু সঙ্গে কর্পূর ছিল, কর্পূরটাকে সমানে আমি বিছনার পাশে নিয়ে শুচ্ছি। এখানে 10টা অবধি কারেন্ট অফিসিয়ালি থাকে, টাইম বলেছিল 7টা থেকে বিকেল 7টা থেকে রাত্রি 10টা, কিন্তু কারেন্ট এসে গেছিলো 6:30 6টার সময়, আর এখন 10টা বেজে গেছে, এখনও কারেন্টটা রয়েছে। যাই হোক, আপাতত আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। কালকে যদি এই ঠান্ডায় মরে না যাই, আবার কালকে দেখা হবে। তো কালকে যাব আমরা সোজা এখান থেকে লে। তো গুড নাইট। পরের দিন আমরা সুমরিরি থেকে লে ব্যাক করেছিলাম। লে যাওয়ার পথে যেসব ট্যুরিস্ট স্পটগুলো ভিজিট করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে আগামী পর্বে শেয়ার করব। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো।